কলেজে একদিন সংস্কৃতের অধ্যাপক ক্লাসে এসে দেখেন ননীগোপাল ক্লাসের মধ্যে ওয়াটারপ্রুফ গায়ে জড়িয়ে ছাতা মাথায় দিয়ে বসে আছে। অধ্যাপক এসেই স্তম্ভিত এবং কয়েক মুহূর্ত হতবাক। তারপর নিজেকে সামলে নিয়ে ননীকে জিজ্ঞেস করেন, তুমি গায়ে ওয়াটারপ্রুফ আর মাথায় ছাতা খুলে বসে আছো কেন ক্লাসের মধ্যে? বিশ্বাস করুন, বহু বিস্ফারিত দৃষ্টিকে কপালে তুলে ননী জবাব করল, আগে আপনার মুখ দিয়ে বড্ড থুতু ছিটকায় কিনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, তাপসের কথকতার আজ 25তম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বের নিবেদন রমণীয় সাহিত্যিক নীলকণ্ঠের রচনা ননীগোপাল দে ডাবল বিয়ে। কথকতা ভালো লাগলে চ্যানেল লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প পাঠ, ননীগোপাল দে ডাবল বিয়ে। ননীগোপাল দে ডাবল বিয়ে অবিবাহিত প্রতিভাবান যুবক। নিতান্ত বালক বয়সেই সে তার বিরল প্রতিভার পরিচয় দেয়। প্রথম যে ঘটনায় তার প্রতিভার সর্বপ্রথম স্বাক্ষর মেলে তা হলো স্কুলে মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর দানের সময়। মাস্টারমশাইয়ের প্রশ্ন ছিল, সর্বকার্যে দক্ষ যে তাকে এক কথায় কি বলে? ক্লাস শুদ্ধ ছেলে ভাবতে লাগলো। ভাবলো না শুধু ননীগোপাল, ভাবলো না, কাউকে ভাবালো না, শটান দাঁড়িয়ে জবাব দিল, দক্ষযোগ্য। দ্বিতীয়বারের ঘটনাটি অভাবনীয়তায় অদ্বিতীয়। সংস্কৃত জ্ঞানের নমুনা নিতে ননীর বাবা জিজ্ঞেস করেছেন, সন্ধি কয় প্রকার? ননীর তর্সহীন, মুহূর্তকাল মাত্র, এক প্রকার। জবাব শুনে ননীর বাবা বেশ ঘাবড়েছেন। কিরকম? তিনি একটু অবাক হয়ে যেন আবার প্রশ্ন করেন, কিরকম সেটা এক প্রকার শুনি। বিপুল গর্বে এক প্রকার নিশ্চিন্ত হয়েই বাবাকে জবাব দিল ননীগোপাল, বয়স সন্ধি। তখন ননীর বয়স সবেমাত্র 11 বর্ষ। ননীগোপাল আজও তেমনই আছে, কিন্তু যে কোনো সমস্যা নিয়ে যখনই তার কাছে গেছি প্রথমে শুনেই বলেছে, দাঁড়া, না ভেবেচিন্তে কি চট করে সব কথার জবাব দেওয়া চলে? তারপর 3 দিন ধরে ভেবে আসবার পর সেই ননীই বলেছে, অবলীলাক্রমে বলতে পেরেছে, এতে আর এত ভাববার মতো কি হয়েছে? শুনেই অবশ্য আমাদের সব সমাধানই সমস্যা হয়ে দেখা দিয়েছে অতঃপর। ননী শুধু অরিজিনাল নয়, এর অরিজিনালও বটে। ননীর সঙ্গে আমাদের আলাপ এই সেদিনে। ননীর বাল্যলীলা আমরা প্রত্যক্ষ করি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা শুনলাম কি এক ছেলে যার সঙ্গে দেখা হয় বলে বেড়ায়, When I first came to India। শুনেই আমরা ভরকাই, কিন্তু তাহলে কি আমাদের কোনো সতীর্থ খাস বিলেতে জন্ম? শুনে শ্রদ্ধায় মন আপ্লুত যখন, তখনই একদিন ননীগোপালের সঙ্গে আলাপ। ননীগোপাল সত্যি ইন্ডিয়ার বাইরে মানুষ, বর্মায় জাপানি বোমার তাড়ায় কলকাতায় পালিয়ে এসেছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে দেবার জন্য ফি দেওয়া যখন সমাপ্ত, তখনই জানা গেল রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের বিএ ডিগ্রিও তার করতলগত। এবং একথা কে না জানে যে গভর্নমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাশ জমা দেওয়া সহজ, সেখান থেকে জমা টাকা বার করা কিন্তু তেমন সহজ নয়। এমনকি অনেকে নিজেরা তুলতে না পেরে উইল করে দিয়ে যায়, যার থেকে এই ইংরেজি প্রচলনের চলন, Where there is a will, there is a way। ননীগোপাল এসব কিছুই করলো না। সে প্রতিভাবান যুবক। রেঙ্গুনের পর আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি নেবার পর সে পৃথিবীতে এই প্রথম ডাবল বিয়ে হল। ননীগোপালের সঙ্গে আর 5 জন সাধারণ নয়, অসাধারণ বাঙালির কোনো মিল নেই। সে বিশিষ্টদের মধ্যেও বিরল, মুষ্টিমেয় অন্যতমদের মধ্যে একক। ননীর তুলনা এই অবনীতে ননী নিজেই।
আপনারা জানেন, মাসিক সাপ্তাহিকের পাতায় নিচের দিকটা খালি আছে, অথচ সম্পাদকেরও হাতের কাছে নেই কোনো কবিতা, কোনো হাজারবার বলে পচে যাওয়া রসিকতার চুটকি। তখন সেই শূন্যস্থান পূর্ণ করা হয় যা ছেপে, সে লেখার শিরোনাম হচ্ছে প্রথম বাঙালি। এই শিরোনামার নিচে জানানো হয় অথবা জানতে চাওয়া হয় কোন দুঃসাধ্য কাজ বাঙালি করেছে, কিংবা বাঙালিদের মধ্যে সর্বপ্রথম কে, কবে, কেন, কেমন, কি করেছে। যেমন, কবিদের মধ্যে সাঁতারু এবং সাঁতারুদের মধ্যে কবি কে। বিজ্ঞাপন নিতে হলে বিজ্ঞাপন সচিবের লেখাও ছাপতে হবে। আসাম হিন্দুস্থানে এই ব্যবস্থার প্রবর্তন করেন কে। বাগবাজার থেকে গৃহপ্রস্থানের পথে হিমালয় ভ্রমণের প্রথম বাস্তব চিত্র আঁকেন কে। প্রত্যেক হাসির বইকে দুরূহ এবং দুরূহ অভিধানকে চিরকালের মতো হাসির একখানি চলন্তিকা করতে পেরেছেন কে, ইত্যাদি ইত্যাদি। তার বিপুল বিচিত্র মহিমান্বিত জীবনে ননির এমন দুটি একটি কীর্তি অক্ষয় হয়ে আছে, যাতে ননিকে শুধু প্রথম বাঙালি পর্যায়ে ফেললে তা অপর্যাপ্ত হবে। তার জন্য সৃষ্টি করতে হবে একটা নতুন তালিকা, যার দিতে হবে নতুন এক শিরোনাম, প্রথম ও শেষ বাঙালি। অর্থাৎ বাঙালিদের মধ্যে প্রথম নয়, শুধু শেষও। এবং এই নতুন শ্রেণীতে একক এবং অদ্বিতীয়। যদি বিশ্বাস না করেন তবুও বলি, ঘোরতর অবিশ্বাসীর পক্ষেও দুই একটা দৃষ্টান্তই হবে বলে মনে করি। স্কুলে বেঞ্চির ওপর দাঁড়ায় ছাত্ররা, কখনো কখনো ডাবল বেঞ্চির ওপর দাঁড়াতেও বাধ্য হয়। কিন্তু কখনো শুনেছেন কলেজে বেঞ্চির উপর কাউকে? কখনো শোনেননি এবং আর কখনো শুনবেন না। তাই বলছিলাম, ননীগোপালই প্রথম ও শেষ বাঙালি যে এই দুর্লভ কীর্তিতে কীর্তিমান। কলেজে একদিন সংস্কৃতের অধ্যাপক ক্লাসে এসে দেখেন ননীগোপাল ক্লাসের মধ্যে ওয়াটারপ্রুফ গায়ে জড়িয়ে ছাতা মাথায় দিয়ে বসে আছে। অধ্যাপক এসেই স্তম্ভিত এবং কয়েক মুহূর্ত হতবাক। তারপর নিজেকে সামলে নিয়ে ননীকে জিজ্ঞেস করেন, তুমি গায়ে ওয়াটারপ্রুফ আর মাথায় ছাতা খুলে বসে আছো কেন ক্লাসের মধ্যে? বিশ্বাস করুন, বহু বিস্ফারিত দৃষ্টিকে কপালে তুলে ননী জবাব করলো, আগে আপনার মুখ দিয়ে বড্ড থুতু ছিটকায় কিনা। এবং আর একটু বাদে কলেজ শুদ্ধ ছেলে এসে দেখে গেল এই প্রথম কলেজের বেঞ্চিতে দাঁড়িয়ে আছে একজন ছাত্র এবং তার গায়ে ওয়াটারপ্রুফ, মাথায় ছাতা। বেঞ্চিতে দাঁড়ালেও ননী পিছনের সিটে বসা ছাত্রদের এতটুকু অসুবিধে করল না। ননীর হাইট যে 4 ফিট 10 ইঞ্চি। ননী অবশ্য প্রায় বলে থাকে যে বাসে দাঁড়িয়ে যেতে হলে তার মাথা বাসের ছাতে গিয়ে ঠেকে। এ কথা শুনে আমরা যখন সবাই তেড়ে মারতে যাই তাকে, তখন সে নিরস্ত্র করবার কারণেই সমস্ত ব্যাপারটা খোলসা করতে বাধ্য হয়। সে করুণ সুরে গেয়ে ওঠে, আহা, শোনো না, সমস্তটা দাঁড়িয়ে যাওয়া মানে বাসের সিটের ওপর দাঁড়ালে আমার মাথা বাসের ছাতে গিয়ে লাগে, এই বলতে চেয়েছি। এই হচ্ছে আমাদের ননীগোপাল। তার মহৎ জীবনের মর্ম কেউ গ্রহণ করতে পারবে না, এই তার পরম দুঃখ, এ তার বদ্ধমূল ধারণা। এই জগতে সবাই তার প্রতি শুধু অন্যায় করেছে। সে অসহায়, সে দুর্বল, তাই সে মুখ বুজিয়ে সেসব শুনে চলেছে। এবং আজ নয়, যেদিন থেকে তার চোখ ফুটেছে, জ্ঞান হয়েছে, সেদিন থেকে এই জগৎ সংসারে সবাই তার প্রতি বিরূপ, সবাই তার শত্রু। লক্ষ্যমালা পড়বার সময় তাকে সেই বিখ্যাত পালে বাঘ পড়ার নীতিগল্পটি শোনানো হলো এবং শোনবার পর জিজ্ঞেস করা হলো, বুঝতে পারলে গল্পের নীতিটি কি? ননী মাথা নেড়ে বোঝালো, না। কেন? এতে না বুঝবার কি আছে? একজন রাখালকে গরুর পাহারায় বসিয়ে রেখে বলে যেত যে গরুর পালে বাঘ পড়া মাত্র চেঁচিয়ে সকলকে ডাকতে। মিথ্যাবাদী রাখাল মজা করবার জন্য প্রায় বাঘ না দেখা গেলেও চেঁচাতো, আর অন্য সব রাখালরা দৌড়ে এসে মিথ্যে মিথ্যে হয়রান হয়ে ফিরে যেত। তারপর সত্যি সত্যি যেদিন পালে বাঘ পড়ল এবং সেই রাখাল প্রাণপণ চিৎকার করলো, সেদিন কিন্তু কেউ এলো না, কারণ সবাই ভাবলে রাখাল সেদিনও তাদের সঙ্গে মজা করছে। এই গল্পের নীতি হচ্ছে, মজা করবার জন্যেও কখনো মিথ্যে বলতে নেই। এবার বুঝেছ? তিনি কিন্তু সব শুনেও বলল, না।
যে গৃহশিক্ষক কখনো রাগেন না, তিনিও খেপে গিয়ে বললেন, কেন, বোঝাও বোঝাও আমাকে। শিক্ষককে ছাত্র বোঝাতে বসলো। ধরুন, ননি বলল, এই গল্পটা একটু অন্যরকম ভাবে বললে আপনার উপদেশ কত মিথ্যে হয়ে যায় ভেবেছেন? না, এবারে শিক্ষকের মাথা নাড়ার পালা। ধরুন, ননি বোঝায়, একদল বাঘ একটা বাঘকে বসিয়ে রেখে গেল গরু পড়লেই চেঁচাতে, যাতে সবাই মিলে এসে খেতে পারে। মিথ্যেবাদী বাঘ রোজ চেঁচায়, গরু না পড়তেই চেঁচায়, মজা করবার জন্যে শুধু শুধুই চেঁচায়, আর বাঘেরা রোজ এসে এসে নিরাশ হয়ে ফিরে যায়। তারপর সত্যি সত্যি এসে পড়ল গরুর পাল যেদিন, সেদিন বাঘের ডাকে সাড়া দেয় না অন্য বাঘেরা, কিন্তু মিথ্যেবাদী বাঘের চিৎকার শোনা গেল তবু। নিজের কনসিয়েন্স ক্লিয়ার করবার জন্যই বুঝি তার এত হাঁক ডাক। কিন্তু বাঘেরা ভাবে, সেই বাঘের মজা করাই বুঝি অন্য দিনের মতো। এবং তখন সত্যি সত্যি মজা করেই সেই মিথ্যা বাঘ অতগুলো গরুকে অনেক দিন ধরে লাঞ্চ আর ডিনার করলো একা একাই। গল্প বলেই ননি থামলো না, প্রশ্ন করলো শিক্ষককে, নীতিটা বুঝলেন? শিক্ষক, না। এই গল্পের নীতি হচ্ছে এই যে, নীতি শুধু গল্পেরই নীতি, জীবনের কোনো নীতি নেই, বুঝলেন? শিক্ষক তেমনই ঘাড় নেড়ে বলেন, না, বোঝা যাচ্ছে না। এবং আবার ননি বোঝাতে লেগেছে, আপনার ওই কথামালার আরেক নীতি বলেছে, হাফ এ লোফ ইজ বেটার দেন নো লোফ। অর্থাৎ একদম না পাওয়ার চেয়ে আধা পাওয়াও ভালো। এই নীতি জীবনে ফলাতে গিয়ে কেউ একটা বড় নালা পেরুতে পুরোটা লাফাতে না পারি অর্ধেকটা তো পারবো, এই বিশ্বাসে যদি লাফ দেয়, তাহলে তার অবস্থাটা কি হয় বুঝতে পারেন? এবারে ননির শিক্ষক বোধহয় বুঝতে পারেন একটু বেশি বোঝেন। এবার ননির বাবার কাছে তখনো পর্যন্ত ননির একাদশতম শিক্ষক জবাব দেন সেই রাত্রে। এই ননীগোপাল এখনো সেই ননীগোপালই আছে, তেমনই নির্বিকার, তেমনই মহিমময়, তেমনই যুক্তিতে অটল অচল। এখনো তার এই ধারণা, কেউ তাকে বুঝল না। সবাই অন্যায় করে তার উপর, সবাই অত্যাচার করে, সে অসহায় দুর্বল শিশু, তাই সকলের সবকিছু অন্যায় অবিচার সে সহ্য করলে মুখ বুঝে। মাস্টারকে কথা বলার নতুন নীতি বোঝালো ননি যে, সে এখন আর শিশু নেই, শিশু পাল হয়ে উঠেছে ক্রমশ। এই কথা ননীগোপাল কিছুতেই মানবেন। তার একটা ইতিহাস আছে, শুধু ইতিহাস কেন, তার ভূগোলও আছে। এখন সেই কথায় আসি। বিশ্ববিদ্যালয়ে সে বছর মক পার্লামেন্টের আয়োজন হল। তখন দেশ স্বাধীন হয়নি, তখনও বিলাতের পার্লামেন্টই আমাদের পার্লামেন্টকে চালায়। সেই ব্রিটিশ পার্লামেন্টে যা যা হয় তারই ক্যারিকেচার জমে উঠল এই মক পার্লামেন্ট মারফত। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কেউ চার্চিল সাজিল, কেউ ইডেন, কেউ ইটলি। ননীগোপাল সাজিল লর্ড এমিরি। লর্ড এমিরি সেজে ননি বলল, Even if the Hindus and Muslims are united in India, I am still unafraid. I have then the last trump card in my hand, the Communist Party of India. ননির এই উক্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি কমিউনিস্ট ছাত্ররা বিপুল করতালি দিয়ে অভিনন্দিত করল। কমিউনিস্টরা শাসালো, দেখে নেব। এবং কমিউনিস্টরা সত্যি সত্যি তার পরের দিন এক হাত দেখে নিল ননিকে। ব্যাপার ঘটলো এই রকম। স্টুডেন্ট ইউনিয়নের বার্ষিক উৎসবে ননীগোপাল বলল সে গান গাইবে। ননিকে আমরা কত করে বোঝালাম যে একটু এদিক ওদিক হলেই পচা ডিম থেকে আরো পচা যা কিছু গাইয়ের উদ্দেশ্যে ছোঁড়ে ছাত্ররা, এবং তা উপভোগ করে ছাত্রীরা। কিন্তু এসব কথার শোনবার যে সে ননি নয়, সে বর্মা ফেরত, সে ডবল বিয়ে, সে মাথায় 4 ফিট 10 ইঞ্চি, সদ্য সদ্য লর্ড এমেরি সাজা। ইউনিয়নের বার্ষিক সন্ধ্যা তখন জমেছে। ধুতি পাঞ্জাবি সামলাতে সামলাতে ননি বসলো গান গাইতে। আমরা সন্ত্রস্ত, ননি বেপরোয়া। ননীগোপাল প্রথম লাইনটা কেবলমাত্র মাইকে ছেড়েছে, রোদন ভরা এ বসন্ত।
রোদন কথাটা শোনা মাত্র পেছন থেকে হাসির হররা ছাদে গিয়ে ঠেকল, কিন্তু মাইকের সামনে ননি তখনও অমায়িক। অরণ্যে রোদন ভেবে শ্রোতারা থামল। ননীগোপাল যতক্ষণ বসন্তে এসে ঠেকেছে ততক্ষণে মহোৎসব শুরু হয়ে গেছে হলের মধ্যে, এবং বসন্ত এসে গেলে শীতের আর কত দেরি। এই প্রবাদ বাক্য অনুযায়ী ততক্ষণে নার্ভাস হয়ে ননীগোপালের গলা দুর্দান্ত শীতে দাঁত ঠকঠকানো শুরু করে দিয়েছে। গলা কাঁপে, কিন্তু ননির বুক কাঁপে না। আমরা যত ইশারা করি উঠে আয় উঠে আয়, ননি তত তেড়ে তেড়ে উঠে উঠে বসে, কিন্তু সত্যি আসে না। হলের মধ্যে চেয়ার ভাঙার আওয়াজ শুরু হয়ে গেছে। ননীগোপাল অবশেষে এক সময় থামতে বাধ্য হলো। গান বন্ধ না হলে তখন মেশিন গান চলবার অবস্থা। কিন্তু গান বন্ধ করে উঠে আসবার সময় ননি নার্ভাস হয়ে কি কে জানে কেন একা না উঠে হারমোনিয়ামটা শুদ্ধ উঠে এলো। হারমোনিয়াম অসৌভাগ্যবশত ননীগোপালের চেয়েও ভারী। টলমল টলমল করতে করতে ননি এলো কোনো রকমে উইংস পর্যন্ত, কিন্তু নেপথ্যে অদৃশ্য হবার আগে স্টেজের ওপর ধড়াস করে পড়ে গেল, এবং হারমোনিয়ামটা রইল তার বুকের ওপর গুরুভার পাথরের মতো। তুমুল হট্টগোলের মধ্যে ননির ক্ষীণ কণ্ঠের হাহাকার হেল্প হেল্প টুকু শোনা গেল ঠিকই। দরজার কাছে দাঁড়িয়েছিল গুহ। দৌড়ে গেল সে। তার আগের দিন মক পার্লামেন্টে সকলের সামনে ননীগোপাল তাকে অতিশয় কটূক্তি করেছে। হারমোনিয়ামটা তুলে নিয়ে ননিকে ভারমুক্ত করার বদলে বরং হারমোনিয়ামের সামনে গেঁট হয়ে বসল, অনেকটা শাকের আঁটির ওপর আবার বোঝা হয়ে। এবং কি আশ্চর্য, চুপ করে বসে থাকলো না। হারমোনিয়ামে তার হাত আছে যে, তাই বোঝাবার জন্যই বোধহয় বাজাতে লাগলো। আমরা শুনলাম, রোদন ভরা এ বসন্ত, রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন